আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনদিন উঠে দাঁড়াতে পারলে আমি মনে করি যে আমাদের রাজনৈতিক পড়াশোনা যা করেছি সবই বৃথা যাবে। রাইট স্যার। স্যার মুসলিম লীগ যেমন বিলুপ্ত হয়ে গেছে, আওয়ামী লীগও বিলুপ্তির পথে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আওয়ামী লীগ তো ভিন্ন নামে আসবে। আমি শুনেছি আওয়ামী লীগের কোন এক নেতা, মানে প্রথম শ্রেণীর নেতাদের একজন বলে কি আওয়ামী লীগ এখন জনগণের কাছে মাপ চাইতে প্রস্তুত, কিন্তু মাপ তো তাদের নেত্রী চাইতেছে না। মানে চাইলেও আমাদের খুনের অপরাধের কোনো মার্জনা হয় না। যারা খুনের সাথে হত্যার সাথে জড়িত তাদের বিচার ফৌজদারি কাটে হবে, কিন্তু রাজনৈতিক ভাবে আমি মনে করি আওয়ামী লীগ তার বৈধতা, নৈতিক বৈধতা হারিয়েছে। আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনদিন উঠে দাঁড়াতে পারলে আমি মনে করি যে আমাদের রাজনৈতিক পড়াশোনা যা করেছি সবই বৃথা যাবে। মুসলিম লীগ যেমন বিলুপ্ত হয়ে গেছে, আওয়ামী লীগও বিলুপ্তির পথে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আওয়ামী লীগ তো ভিন্ন নামে আসবে, কিন্তু পুরনো আওয়ামী লীগ নিজে নিজেকে বিলুপ্ত করে নাই, বাকশাল করে তাকে আবার ফিরিয়ে দেওয়া হয়েছিল, তো সেইটা সে নিজেকে আবার দ্বিতীয় আত্মহত্যা করলো। আপনার মনে পড়ে, আমি বলি, আপনার মনে আছে শামসুর রহমানের প্রথম কবিতার বইয়ের নাম কি? প্রথম রৌদ্রকরটিতে প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে। এই যে আওয়ামী লীগের দ্বিতীয় মৃত্যুর আগে এই প্রথম গান গেয়েছিলেন শেখ হাসিনা। স্যার আপনি যেটা বলছেন যে আমি মানে সাংবাদিক, সাহিত্যিক, ক্রিকেটার, শিক্ষক বা সাংস্কৃতিক কর্মী যারা সরাসরি হত্যা বা ফৌজদারি অপরাধের সাথে যুক্ত নন, তারা যদি আসলে প্রকাশ্যে মাপ চাওয়ার মতো নিজেদেরকে ক্লিয়ার করে জায়গায় আসেন, সেটা কি স্যার সমাজের বা রাষ্ট্রের ব্যবস্থা করা উচিত, নিজেরা করবে? কেমনি করবে স্যার এটা, যদি কেউ এটা? আমি জানি না, আমি তো তাদের একজন। আমি বলছি যে মানুষ যেটা আশা করে যে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এসে যখন ক্ষমা চায়, আমি যে বাংলাদেশের জনগণের ঐতিহাসিক রেকর্ড হচ্ছে বাংলাদেশের জনগণ প্রতিশোধ পরায়ণ নন। শেখ হাসিনার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আছে তার মধ্যে একটা হচ্ছে তিনি ছিলেন ভয়ানক প্রতিশোধ পরায়ণ। আল্লাহ মালুম সত্য কোনটা আমি জানি না, তবে আমার মনে হয় বাংলাদেশের জনগণ শেখ হাসিনার মতো প্রতিশোধ পরায়ণ নন। শেখ হাসিনার প্রধান সমস্যা হচ্ছে তিনি লেখাপড়া জানতেন না, আমি দুঃখের সাথে বলছি। মানে তিনি ছিলেন এটা প্রমাণ কি, তিনি খালেদা জিয়া ম্যাট্রিক পাস করেছে কি করে নাই এই কথাটা এতবার বলতেন যে তিনি কিভাবে পরীক্ষা পাস করেছেন সেই পরীক্ষা থেকে তাকে জিজ্ঞাসা করে নাই। মানে তিনি যেভাবে কথা বলতেন তাতে তার মধ্যে কোনো প্রজ্ঞা আছে এটা মনে হতো না। এটা অ্যাবসলিউটলি রাইট স্যার, কিন্তু তার আশেপাশে যারা ছিলেন বড় বড় সার্টিফিকেটধারী, কারো পিএইচডিও আছে, দুটো একটা দেড়টা, তারাও তো স্যার একই মানে তাকেই মনে করতেন, মানে মানে জানি না, মানে তাহলে ওইটা কেমনে হলো? তারা তো স্যার একটু পড়ালেখা জানতেন, শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, এরা কি আচ্ছা ধরেন আমার তাদের কথা বাদ দে, আমার যে বন্ধুরা বলছেন বাংলাদেশে আমরা কি কারো প্রজা, আমাকে প্রজাতন্ত্র বলা হয় কেন? প্রজা তো কথাটা হচ্ছে ইংরেজি পাবলিক কথাটার অনুবাদ, রিপাবলিক মানে হচ্ছে থিং অফ দি পাবলিক, মানে বলে জনগণের মাল। আক্ষরিক রি মানে হচ্ছে ল্যাটিন কথা রেসের সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে আর ই রি। তো এখন সেইটা আমাদের বন্ধুরা যারা শিক্ষিত, একটা পত্রিকার সম্পাদক, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অবসরপ্রাপ্ত অধ্যাপক, তারা যদি এটা বোঝে না, তাহলে আপনি শেখ হাসিনার চারপাশে যারা ছিলেন তাদেরকে কি অভিযোগ করবেন? ঠিকই আছে, এই তো আমাদের গরিব দেশের অধ্যাপকরাও দ্বিতীয় শ্রেণীর অধ্যাপক। প্রথম আলো আর ডেইলি স্টার সম্পর্কে যদি একটু বলতেন যে তাদের। আচ্ছা আমি বলি, প্রথম আলোর আপনি একসময় কাজ করেছেন, প্রথম আলো তো আমি কিছুদিন লিখেছি, কিন্তু গত 16 বছরের প্রথম আলো আমার কোনো লেখা ছাপায় নাই, কিন্তু আমি প্রতিশোধ পরায়ণ নই। এই প্রথম আলো এই 2008 সনে আমার শেষ লেখা চেপেছিল, 16 বছর পর এই 2024-এ আমার একটা ইন্টারভিউ তারা প্রকাশ করেছে। আমার কোনো খবরই ছাপতো না, কিন্তু তারপরেও আমি মনে করি প্রথম আলো হচ্ছে আমাদের দেশের যত পত্রিকা আছে ইনস্টিটিউশন হয়ে দাঁড়িয়েছে। তার বিরুদ্ধে যারা আক্রমণ করছে এটা আমি সমর্থন করি না, তাকে আমরা সমালোচনা করবো, পত্রিকাকে পত্রিকাকারে সমালোচনা করবো। সে যে সমস্ত ভুল করেছে সে তো নিজে আত্মসমর্পণ করে বলেছে সেগুলো। তারা গত সামরিক সরকারের সময় 2 নেত্রীকে সরে যেতেই হবে ইত্যাদি লিখেছিলেন, পরে তিনি তার ভুল উপলব্ধি করেছেন। এখনো তার প্রথম আলো একদম নিখাদ আমি এটা বলছি না, তার মধ্যে অনেক খাদ আছে, কিন্তু একটা পত্রিকাকে মানে আক্রমণ করার জন্য তার সামনে গিয়ে গরু জবাই করতে হবে, এটা আমার মনে হয় সঠিক পন্থা নয়। গরু জিনিসটার একটা ঐতিহাসিক প্রতীকী চরিত্র আছে উপমহাদেশে। ভারতে কোনো মানুষ গরু কোরবানি করলে অথবা গরুর মাংস ট্রেনে পাওয়া গেলে তাকে পিটিয়ে মারা হচ্ছে, এই কাহিনীগুলো খবর হয় নাই? এই সাম্প্রদায়িকতা উস্কানি দেওয়ার মতো একটা প্রতীকী ঘটনা কেন আমরা ঢাকায় ঘটাবো? যারা এই পরামর্শ দিচ্ছেন তারা কি খুব বিবেচনা শক্তির পরিচয় দিচ্ছেন? কিন্তু ঢাকায় তো স্যার গরু জবাই করাটা সাম্প্রদায়িক উস্কানি না, কারণ আমরা এখানে নয়, সেটা নয়। অর্থাৎ প্রথম আলো এবং ডেইলি স্টার ভারতীয় দালাল, এইটা ডেইলি স্টারকে দিল্লি স্টার বলা যায়, সুতরাং ভারতীয় দালালদের বিরুদ্ধে গিয়ে আমি গরু জবাই করে
তাকে প্রতীকে যে আপদ করবো, শব্দগুলির মধ্যে তো একটা প্রতীকী তাৎপর্য আছে। এটা যারা প্ল্যান করেছেন তারা কিন্তু এটা ভেবে চিন্তাই করেছেন না। কিন্তু স্যার অনেকে আবার বলছেন যে প্রথম আলো সম্পাদক বা ডেইলি স্টার সম্পাদক, আপনি ঠিকই বলেছেন স্যার, 2008 সালের পর থেকে আপনার লেখা ছাপে না, আরো অনেকের লেখা ছাপে না, তাদের সাথে কোনো রকম মানে সেই প্রসঙ্গে স্যার না যায়, কিন্তু ঘটনা হচ্ছে যে প্রথম আলো বা ডেইলি স্টার এটিকে খুব উইটি হিসাবে নিতে পারতো কিনা, আরেকটা গরু দিতে পারতো কিনা, যে এটিও জব করে না। আমার মনে হয় সে অতটা উইটের অবকাশ তাদের নাই। আমি আমার কথাটা বললাম একটা বোঝার জন্য, প্রথম আলোকে সাপোর্ট করার জন্য তার পক্ষে গিয়ে দাঁড়িয়ে একটা স্লোগান দেওয়ার মতো আমার মেজাজ নাই। কিন্তু একই সাথে আমি বলবো কি, যেহেতু আমার সাথে প্রথম আলো ভালো ব্যবহার করেনি, লেখক হিসেবে আমাকে সমাজ থেকে একেবারে প্রথম আলো মুছে দিতে চেয়েছিল। যদি আপনাদের এই টিভি টক শো আর এই ইউটিউব না হতো, আমি হয়তো বাংলাদেশের থেকে চলে যেতাম, মানসিকভাবে চলে গেছিলাম। তবু আমি মনে করি যে এই প্রতিশোধাত্মক ব্যবহার সঠিক নয়। আমাদের দেখতে হবে আমাদের জাতীয় কল্যাণ। প্রথম আলোতে আমি বহুদিন দেখেছি, আমি শুধু সেই কৃতজ্ঞতার জন্য বলছি না, প্রথম আলোর মতো একটা ভালো পত্রিকা করেই আপনি প্রথম আলো জবাব দিতে পারেন। আচ্ছা, তারা কি আনন্দবাজারের বিরুদ্ধে তারা কোনোদিন কিছু বলেছে? আনন্দবাজার যে সমস্ত খবর প্রকাশ করেছে, তসলিমা নাসরিন বলেছে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, লিখেছে তসলিমা নাসরিন। তসলিমা নাসরিন কি আনন্দবাজারে প্রকাশিত হয়েছে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে? এই ধরনের সাংবাদিকরা যে আনন্দবাজার করে, প্রথম আলোর প্রধান ত্রুটি হচ্ছে সে আনন্দবাজারকে নকল করে। তা আপনারা প্রথম আলোর বিরুদ্ধে আন্দোলন করছেন, আনন্দবাজারের বিরুদ্ধে বলেন না কেন? আমাদের যে বন্ধুরা প্রথম আলোর বিরুদ্ধে মানে আপনার সোশ্যাল মিডিয়া গরম করছেন, আমি তো আনন্দবাজারের বিরুদ্ধে একটা কথা বলতে তাদের দেখি না। আনন্দবাজার তো স্যার আওতার বাইরে, বিদেশি স্যার, এটা কেমনে বলবো? নো, আওতার বিরুদ্ধে না। নিউ ইয়র্ক টাইমস আওতার বাইরে নয়। এটা বলে এখন, তখন বলে আপনি গ্লোবালাইজেশন। আচ্ছা, আর এখন আপনি কিছু বলবেন না। এই যে ফেক নিউজ, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, এটা ভারতীয় শুধুমাত্র রিপাবলিক টিভি করছে না, আনন্দবাজার তো করছে অনেকটা সফিস্টিকেটেড আধুনিক পদ্ধতিতে। আপনার এটা আওতার বাইরে বলবেন, আমি তো আপনার মধ্যে বায়াসটা আমি আশা করি নাই ভাই। না স্যার, আমি প্রশ্নটা অন্যভাবে করতে চাই স্যার। আমি রিপাবলিক টিভির কথা যখন আপনি বললেন, রিপাবলিক টিভিতে যখনই যা কিছু প্রচারিত হয় এটা দেখেই বোঝা যায় এটা এক্সাজারেটেড। কেউ কোনোদিন, এমনকি ভারতীয় লোকজনেরা রিপাবলিক টিভিকে কখনোই মানে খুব সিরিয়াস হিসাবে নেয় না। আমরা কেন ভারতীয় মিডিয়াকে এত সিরিয়াস ভাবে নিব? বা আচ্ছা নেবেন, আচ্ছা ভারতের হিন্দুস্তান টাইমস অথবা দি হিন্দু, এইগুলি তো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পত্রিকা, তাই নয় কি? রাইট। তো দি হিন্দুতে কি খবর হয়েছিল? আমাকে তো 3 দিন হিন্দুতে চিফ অ্যাডভাইজার বানিয়ে রেখেছিল। 5 আগস্ট থেকে 8 আগস্ট পর্যন্ত, ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ নেওয়ার আগে পর্যন্ত আমি 3 দিন তো মানে হিন্দুর চোখে চিফ অ্যাডভাইজার ছিল। এই তার মানে বোঝা যাচ্ছে কি নিউজের ভিত্তি কত দুর্বল। কোন রকমের খবর না নিয়ে তারা খবর ছেপে দেয়। যেহেতু হিন্দুদের ছেপেছে, সারা ভারতের বিভিন্ন পত্রিকা অন্যান্য হিন্দি ভাষায়, অহমিয়া ভাষায়, উড়িয়া ভাষায় ছাপা হয়েছে। যা হোক, আমার বক্তব্য হচ্ছে কি প্রথম আলোকে ডিফেন্ড করা নয়। আমি মনে করি সাংবাদিকতার উপর আক্রমণ করা আমাদের জন্য লাভজনক হবে না। সাংবাদিকতার সমালোচনা করতে হবে সাংবাদিকতা দিয়ে, মিথ্যা খবরের সমালোচনা করতে হবে সত্য খবর দিয়ে। আমি বই ব্যান করার পক্ষে নয়, পত্রিকা এই যে প্রথম আলো ব্যান করতে হবে যারা বলছে, এগুলো হচ্ছে উগ্রতা, এটা সঠিক হবে না। আমি জাতির স্বার্থেই বলছি।